দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে কথা বলি, ঠিক আজকেও আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। তবে ক্রিকেটের আমরা আজকে বোলিং পার্ট নিয়ে কথা বলতে চাই এবং বোলিং পার্টে আমরা আজকে রেখেছি বোলিং অ্যাকশন। অ্যাকচুয়ালি বোলিং অ্যাকশন বলতে আমি বুঝাচ্ছি যে চাকিং বোলিং যে ব্যাপারটি ঘটছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই এবং চাকিং বল এই মুহূর্তে আসলে কারা সাফারার হচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। কতটুকু এগিয়েছে বিসিবি, সেই দিকে কতটা নজর দিচ্ছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সম্মানিত দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন এবং ক্রিকেট নিয়ে আপনাদের টুকিটাকি যা কিছু আছে, আমাদের দুজন অতিথি আজকে আছেন, তাদেরকে সরাসরি কোশ্চেন করতে পারেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে আছেন ওমর খালেদ রুমি, জাতীয় দলের সাবেক স্পিনার এবং সাবেক নির্বাচক, বিসিবির বোলিং রিভিউ কমিটির সদস্য, এবং সেই সাথে তার পাশেই আছেন নাসির আহমেদ নাসু, সাবেক উইকেট কিপার এবং বিসিবির পারফরমেন্স অ্যানালিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই রুমি ভাই, আপনার কাছে একটু আসতে চাই, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো না থাকলে তো আসতে পারতাম না এখানে, কাজে ভালো থাকতেই হবে। সত্যি তাই। নাসু ভাই কেমন আছেন? জি, খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটু অন্যরকম কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে সবসময় যেটা আমরা আসলে বলে থাকি যে বাংলাদেশ ক্রিকেট আসলে খুব ভালো করছে এই মুহূর্তে, সেই জায়গাটা থেকে আপনাদের কাছে শুনতে চাই যে ক্রিকেট এখন এই মুহূর্তে, আপনারা একটা সময় আপনি উইকেট কিপার ছিলেন, আপনি 3 নম্বরে ব্যাটসম্যান ছিলেন এবং আপনি লেগ স্পিনার, তো সেই জায়গাটা থেকে এখন অনেকেই বোলিং করছে, অনেকেই উইকেট কিপার হিসেবে খেলছে, তাদেরকে দেখছেন আপনারা, এই মুহূর্তে টিমটাকে আসলে কেমন লাগছে? এই মুহূর্তে বাংলাদেশ টিম, ক্রিকেট টিম, ইয়া হ্যাঁ, এখন বাংলাদেশ টিম অনেক এগিয়ে গেছে, এখন আরো ভালো করবে আশা করি। তবে এখন আমাদের সিচুয়েশনের সঙ্গে এই সিচুয়েশন তুলনা করা যাবে না, কারণ এক একটা পিরিয়ডে এক এক রকম। আমরা একরকম ক্রিকেট আমি না সেই জন্য বলছিলাম যে একটু অন্যরকম কোশ্চেন করতে চাই যে আপনারা যে সময়টাতে খেলেছেন ঠিক এখন তো একেবারে অন্য সিস্টেম আসলে। আমরা ঠিক ওরকম বলবো না, এই জন্য যে এক একটা যুগ এক এক রকম, মানে ব্র্যাডম্যানের যুগ একরকম, আবার এখনকার ব্রেটলির জায়গা অন্যরকম, শোয়েব আখতারের যুগ আলাদা, এক একটা পিরিয়ড আসে, ওই পিরিয়ডে ওই খেলা অন্যরকম হয়। কিন্তু বলবো না যে ক্রিকেট চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, বেসিকটা ঠিকই আছে, কিন্তু হচ্ছে যেটা কমার্শিয়ালিজম, তারপরে নানা রকম ঘটনা, তারপরে টাকা পয়সা সব কিছু নিয়ে ক্রিকেটটা একটু অন্য ধারায় চলছে, এটাই। আর তার মধ্যে খেলাধুলার টেকনিক্যালি কিছু কিছু পরিবর্তন হচ্ছে যেটা, সেটাও বলবো যে ওই স্লাইড চেঞ্জ, যেটা বেসিকটা ঠিক রেখে সাধারণত তাই হয় যে ছোট ছোট টেকনিক্যাল চেঞ্জ হচ্ছে, মাঠের খেলার পরিবর্তন হচ্ছে, মাঠ পরিবর্তন হচ্ছে, পিচ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং এটা আরও হতে থাকবে। বলা যায় না শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবে, তবে আমার মনে হয় এটা আরও পরিবর্তন হবে এবং হয়তো দেখা গেল খেলা শর্ট হতে হতে একেবারে শর্ট হয়ে গিয়ে 5 ওভার 6 ওভার হয়ে গেল, রেগুলার বেসিসে খেলা হতে হতে দেখা গেলো বেসবলের মতো খেলা হয়ে যাচ্ছে। এটা আমি বারবার অনেকবারই বলি না, এখন তো আমরা আসলে অনেক কিছু শুনছি যে আসলে টেস্টের খেলাটা যেটা 4 থেকে 5 দিনে গড়ানোর কথা, সেটা আসলে সবাই ভাবছে যে 4 দিনে যদি আসলে হয়। এবং আমরা দেখেছি যে ফুটবলে যেরকম রেড কার্ড বা হলুদ কার্ড যে ব্যাপারটি, হ্যাঁ, ক্রিকেটে সেটা হতে পারে। অলরেডি কিন্তু রেড কার্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা চলছে, তো সেটি হলে আসলে কেমন হবে আমরা জানি না। আরো তো অনেক কিছুই আছে, যে আম্পায়ারিং ব্যাপার যদি বলি, যে অনেক কিছু টুকিটাকি ব্যাপার আছে, যে এই আউটগুলো আসলে তুলে দেওয়া উচিত। অনেকে অনেক কিছু বলছে, বাট আসলে কি ঘটবে সেটি আসলে দেখার বিষয়। নাসির আহমেদ নাসু, আপনার কাছে একটু শুনতে চাই একই কোশ্চেন আসলে, যেটি একটু অ্যাকচুয়ালি রুমি ভাই যেটা বলেছে এটা আমিও বলবো যে আপনি কোনো যুগের সাথে কোনো যুগ কম্পেয়ার করা ভেরি ডিফিকাল্ট, বিকজ বিভিন্ন যুগে বিভিন্ন মানে অ্যাটমসফিয়ারে বিভিন্ন জিনিস গড়ে ওঠে। তো ক্রিকেট এখন মানে অনেকটা বাণিজ্যিক কমার্শিয়াল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ক্রিকেট নিয়ে এখন বাণিজ্য হয় অনেক বেশি। তো এই জন্য আগের থেকে এখন অনেক কম্পিটিটিভনেস, খেলাটাকে আরও বেশি লুক্রেটিভ এবং আরও বেশি কম্পিটিটিভ করার জন্য বিভিন্ন রকম পন্থা হয়তো অবলম্বন করা হচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলেছি তখন ক্রিকেট খেলাটার ধরনটা একটু ডিফারেন্ট ছিল, এখন ক্রিকেট খেলাটার ধরন একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন ধরেন 300 বলে 300 রান করা এখন একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, যে হয়তো আর 1 বছর পরে দেখবেন 300 বলে 350 রান কমন হয়ে দাঁড়াবে। এখন খেলার মধ্যে অনেক টেকনোলজি আসতেছে, খেলার মধ্যে অনেক রিসার্চ হচ্ছে, সুতরাং এই সমস্ত জিনিসগুলো বাড়ছে এবং এগুলো আরও বাড়বে।
এগুলো দিনকে দিন আমার মনে হয় আরো বেশি বাড়বে। তারপরে এই বিভিন্ন রকম চেঞ্জ হবে। এই যে আপনি বলছিলেন যে টেস্ট 5 দিন থেকে 4 দিনে চলে আসছে, Exactly, যে এইটা কিন্তু এই একটাই কারণ যে আরো কম্পিটিটিভনেস বাড়িয়ে দেওয়া, এবং মানুষের কাছে আসলে এত বেশি এখন সময় অ্যাকচুয়ালি এই মানে ব্যস্ততার যুগে এত বেশি সময় পায় না যে 5 দিন ধরে বসে 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 মানে খেলবে। আমরা যখন খেলা দেখেছি, টিভিতে খেলা দেখতাম, বা ওই সময় তো এত কিছু এত ওপেন ছিল না বা এত চ্যানেলও ছিল না। ওই সময় যখন দেখতাম যে দেখেন আপনার বিদেশের মাঠে, পার্টিকুলারলি ইংল্যান্ডে দেখবেন যে ওই টেস্ট খেলা দেখতেছে সব বয়স্ক লোকরা বসে বসে ওই সারাদিন, কোনো যারা রিটায়ার করেছে বা কোনো কাজ নাই ওরা বসে বসে দেখছে। এখন তো ওই যুগটা আর নাই। এখন তবে এই জিনিসটা কি আপনাদের কাছে মনে হয় না যে একটা প্লেয়ারের জন্য আসলে টেস্ট খেলাটা অনেক বেশি জরুরি, যেখানে তিনি তার সর্বোচ্চ আসলে মেলে ধরতে পারেন এবং সবাইকে কিন্তু দেখাতে পারেন? এই দিক দিয়ে যেমন ধরেন এখন আপনি এখন যেমন ধরেন স্কিল ওয়াইজ, কিন্তু আপনি যদি বলেন একটা জিনিসই খালি যেটা আমরা এখন মিস করি, সেটা হলো যে আগে স্কিল ওয়াইজ প্লেয়াররা অনেক বেশি স্কিলফুল ছিল। এখন কিন্তু ইনোভেটিভ মানে ইনোভেটিভ জিনিসগুলো বেশি, মানে স্কিল থেকে হলো যে আপনি মানে বিভিন্ন রকমের নিজস্ব শট কিছু বের করবেন, রিভার্স সুইপ, তারপরে এই যে ল্যাপ শট, এই বিভিন্ন টাইপের নতুন নতুন শট বের করে এগুলো আসতেছে, স্লক সুইপ, ইনোভেটিভ জিনিস আসছে। আগে যেটা ছিল যে আমরা বইয়ে যেরকম একটা কোচিং বুকে যেরকম আমরা পড়তাম, ব্যাটসম্যান ওইভাবে বোলিং করতো, বোলিং অ্যাকশন ওরকম ছিল। তখন মনে করেন 100 মাইল বেগে খুব সহজে বল আসতো না। এখন 150 মাইল বেগেও যখন বল আসে তখন আপনাকে তখন অনেক বেশি এফোর্ট দিতে হয়, শরীরের মেকানিজম অনেক চেঞ্জ হয়। সুতরাং এই সমস্ত জিনিসগুলো অনেক বেশি চেঞ্জ হচ্ছে এবং এগুলো আরো বেশি চেঞ্জ হবে বলে আমার ধারণা। রুমি ভাই, নাসু ভাই, আমি যেটি প্রথমে দর্শকদেরকে বলছিলাম যে আমরা আজকে একটু আলোচনা করতে চাই যে অবৈধ বোলিং অ্যাকশন, যেটাকে আমরা আসলে চাক বোলিং হিসেবে বলি এবং দর্শকরা অনেকে আসলে বুঝে থাকেন যে যেটা আমরা থ্রো করি অ্যাকচুয়ালি, তো সেটাকেই আসলে চাক বোলিং আসলে বলা হয়। তো এই চাক বোলিং আমরা কিন্তু দেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপে আরাফাত সানি এবং তাসকিন আহমেদ এটার ভুক্তভোগী হয়েছেন এবং বিভিন্ন টেস্ট তারা করেছেন। সেই জায়গাটা থেকে এখন কিন্তু অনেক প্লেয়ারই আছেন যারা কিন্তু নিজেরা চাক বল করছে, কিন্তু হয়তো নিজেরা বুঝতে পারছে না। একটু সেটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। রুমি ভাই নিজে লেগ স্পিনার ছিলেন, ম্যাক্সিমাম হচ্ছে স্পিনাররা আসলে এই চাক বোলিং এর শিকার হচ্ছে, সেটি কিভাবে আসলে দেখছেন? আসলে লেগ স্পিনাররা চাক করতে পারবে না, কারণ হচ্ছে কি, না, লেগ স্পিনার আমি বলিনি, আপনি লেগ স্পিনার ছিলেন, কিন্তু স্পিনাররা অনেকে অফ স্পিনাররা কিন্তু আছেন যারা কি শিকার অফ হচ্ছে। স্পিনারে হয় সাধারণত। আমি এটা বলতে চাচ্ছি বেসিকটা হচ্ছে যে যারা হাত ঘুরিয়ে বল করবে, যেমন লেগ স্পিনাররা হাত ঘুরিয়ে বল করতে হবে, রাউন্ড আর্ম অ্যাকশন, সেমি রাউন্ড আর্ম অ্যাকশন, হোয়াটএভার। ওই রাউন্ড আর্ম অ্যাকশন করতে গিয়ে ওই আমাদের যেটা রিস্ট যেটা অফ স্পিনারে করার সময় রিস্টটা ব্যাকা করতে হয়, ব্যাকা করলে রিস্টের সঙ্গে এলবোটা ব্যাকা হয়ে যায় অনেক সময়, যার জন্য সবাই ওই চাকিংটা চলে আসছে। আরও কতগুলো ঘটনা আছে সেরপর আরও আলাপ করছে। কিন্তু লেগ স্পিনার যার জন্য এখন দেখি আমরা, আচ্ছা, আমি একটু শুনতে চাই আপনার কাছে যে লেগ স্পিনার আসলে কেন হবে না, কেন চাক বোলিং আসলে করতে পারবে না? ওটাই বলছি। সেটা হচ্ছে যে লেগ স্পিনার যেহেতু হাত পুরোপুরি ঘোরায়, আচ্ছা, হাত পুরোপুরি ঘোরালে ওখানে ওই যে বেন্ড করা যেটা, হাত বেন্ড করার সময় পাচ্ছে না। যেন হাত যেহেতু বেন্ড হচ্ছে না, সেহেতু ওদেরকে কখনো ডাকবে না, কখনো কল করবে না যে নো বল করছে, নো বল হবে না। যার জন্য আজকাল প্রত্যেকটা টিমে দেখি, যেহেতু অফ স্পিনারের সুযোগ পাচ্ছে না, যারা ওই রিস্ট বেন্ড করে করতো, সেহেতু সব টিমেই লেগ স্পিনার চান্স পাচ্ছে, বিকজ লেগ স্পিনারদের ধরতে পারবে না। লেগ স্পিনার কখনো ওই হাত বেন্ড করে বল করবে না। অফ স্পিনার যেটা করে সেটা হচ্ছে সহজাত। আমরা বল ধরেই কিন্তু দেখি, বল ধরে আমি যে কোনো বল ধরলেই কিন্তু অটোমেটিক্যালি হাত এই অফ স্পিনার গ্রিপে চলে আসে, এটা সহজাত, ন্যাচারাল। আর আরেকটা ন্যাচারাল হচ্ছে যে ওই কেন হয় এটা হচ্ছে এই কারণে আজকাল যেটা হচ্ছে যে আমি না সহজে বল করতে চাচ্ছি, মানে আমি অত কষ্ট করতে চাচ্ছি না। সহজে করতে গেলে কি করতে হয়, বুক চিতিয়ে বল করতে হয়, অর্থাৎ বুকটাকে সোজা সামনে রেখে বল করতে হবে। ওইটা যখনই বুক যখন সোজাসুজি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি হাত বেন্ড হবে। এই যেটা হচ্ছে আজকাল সবাই বল করছে, এবং ফাস্ট বোলারও প্রায় অনেক টিমের প্লেয়াররাই এই সহজাত। আমরা যেমন আগে করতাম যে এই সাইডটা মানে সাইড অন, যেটা ওই সাইড অনটা কমে যাচ্ছে, এখন সাইড অনটা কমে গিয়ে আস্তে আস্তে শরীর ঘুরে গিয়ে সোজা হয়ে যাচ্ছে। ডেলিভারির সময় আগে আমরা সাইড অন ডেলিভারি করতাম, সেটা না করে এটা যখনই হচ্ছে তখনই কিন্তু হাতে বেন্ড হচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে, এটা বোলাররা চাচ্ছে যে আরেকটু আরাম করে যাতে বল করতে পারি, সহজে বল করতে পারি, সেজন্য সোজা হলে সহজে বল ছাড়া করা যায়, ডেলিভারি করা যায়। কিন্তু সাইড অন হলে অত বেশ কষ্ট করতে হয়, অত সোজা হয় না। আর আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে কেন চাকিং হচ্ছে, বিকজ আমরা যখনই বল থ্রো করতে যাব, আমরা বলটা যখন ধরি তখন কিন্তু সাইড অন থাকে, কিন্তু যখন থ্রো করার সময় কিন্তু অটোমেটিক্যালি আমরা বেন্ড করে থ্রো করি, দ্যাট ইজ হাত বেন্ড করে থ্রো করি। দ্যাট ইজ তখন হয় কি বল শরীরটা পুরো সোজাসুজি হয়ে যায়। সাইড আর্ম এইভাবে থেকে আমি থ্রো করতে পারবো না, সোজা হয়ে থ্রো করতে হবে। যে বোঝা যাচ্ছে এটাই, যখনই কোনো বোলার থ্রো করতে চাচ্ছে বা বেন্ড করতে চাচ্ছে তখনই তার বডি সোজা হতে হবে, এবং দেখা যাচ্ছে পায়েরও
নিশানা আমরা আগে ছিল পা ব্যাকা থাকতো ফাইন লেগের দিকে, এখন পা কিন্তু ডেলিভারেশন ফাইন লেগে থাকে না। ম্যাক্সিমাম বোলাররা যেটা করে সেটা সোজা পা সোজা হয়ে যায়, পা সোজা হলে পিছনে পাও সোজা হয়ে যায়, সব সোজা হয়ে গিয়ে বডিও সোজা হয়ে যায়। আচ্ছা। সোজা হয়ে গেলে অটোমেটিক বল চাকিং হচ্ছে। এটা হলো চাকিং এর মেইন প্রবলেম আমাদের এখন। এটা কিন্তু এখন মানে আমার যতদূর ধারণা এটা বন্ধ করা খুব মুশকিল হবে, যদি আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে আমাদের কমিটি হয়েছে একটা চেষ্টা আমি একটু শুনতে চাই আপনাদের কাছে যে আপনারা দুজনই এই কমিটিতে আছেন এবং সেই সাথে আরো কারা আপনাদের সাথে আছেন এই কমিটিতে, একটু শুনতে চাই। এখানে একটা কমিটি আছে, সেই কমিটিতে বিসিবি হেড হচ্ছেন জালাল ইউনুস, উনি হলো মিডিয়া কমিটির যে চেয়ারম্যান, উনিও চেয়ারম্যান এই বোলিং রিভিউ কমিটির। টেকনিক্যাল সাইডে আমরা আরো 4 জন লোক আছি, আর ওনারা আছেন যে এক্সপার্টিজ হিসাবে রুমি ভাই, দীপু চৌধুরী এবং সুরু। তো আমাদের এই কমিটিতে আমরা 4, 3, 7, 8, 9 জন মিলে আমরা এই কমিটিটাকে রান করছি। নাসু ভাই, আমি একটু আপনার কাছ থেকে টেকনিক্যাল একটু ব্যাপার শুনতে চাই, যেহেতু আপনি এটা যখন প্লেয়ার, প্রথমত তো আম্পায়ারিং আমি ভুলও বলতে পারি, সেগুলো আপনি একটু শুধরিয়ে দিবেন। আম্পায়ার তিনি তো প্রথমে আপনাদের কাছে রিপোর্ট করেন, এরপরে তার বোলিং দেখে আপনারা একটা সাসপেক্ট করেন যে তিনি হয়তোবা চাকিং বল করছেন। এরপরে আসলে কি করছেন, যে তাকে আসলে সেই প্রক্রিয়াটা আমি একটু আপনার কাছে আমি শুনবো। প্রথম থেকেই আসি যে আমরা যখন এই চেকিং বোলিং রিভিউ কমিটি করি, বিকজ আমাদের মূল উদ্দেশ্য হলো যে মানে ক্রিকেট খেলাটা একটা জেন্টলম্যান গেম, এটা ফেয়ারলি খেলা হোক, এটা ক্রিকেটের লসগুলো মেনটেন করে খেলা হোক। আপনারা দেখেছেন যে আমরা তাসকিন এবং আরাফাত সানিকে আমরা ওয়ার্ল্ড কাপ চলা অবস্থায় ওদেরকে আমরা খেলাতে পারিনি এই চেকিং এর জন্য, এবং আরাফাত সানি এবং তাসকিনের এগেনস্টে বিসিবি অনেক কিছু ইনভেস্ট করেছে, অনেক খালি ফাইন্যান্সিয়ালি না, অনেক কোচ টোচ অনেক দিন ধরে ইনভেস্ট করেছে, এবং আমাদের একটা পাইপলাইনে কিছু প্লেয়ার আছে যে এদেরকে আমরা আরো 5 বছর 10 বছর ধরে খেলাতে চাই। সুতরাং ওইখানে গিয়ে যাতে আমরা ধাক্কা না খাই, এই জন্য আমরা এখন রুট লেভেল থেকেই চাচ্ছি যে সমস্ত কিছু যাতে যত প্লেয়ার খেলছে, ইভেন আমরা ফার্স্ট ডিভিশনের প্ল্যান নিয়ে কাজ করতেছি, থার্ড ডিভিশনের প্ল্যান নিয়ে কাজ করছি, প্রিমিয়ার লিগের প্লেয়ার নিয়ে কাজ করছি। সুতরাং রুট লেভেল থেকেই যাতে একটা প্লেয়ার শুদ্ধ অবস্থায় খেলতে পারে, সেই জন্য আমরা এই কমিটিটা করে আমরা যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো রকম ফলস অবস্থায় না পড়ি, অথবা পোটেনশিয়াল একটা প্লেয়ারকে আমরা মিস না করি ন্যাশনাল টিমের সার্ভিস থেকে, সেই জন্য আমরা এই কমিটিটা করে আমরা প্লেয়ারদেরকে শুদ্ধ করার চেষ্টা করছি। তো এইখান থেকে যেটা হলো প্রসেসটা যেটা আপনি বলেছেন ওটাই অ্যাকচুয়ালি ওরকম। আগে ফিল্ড আম্পায়াররা একটা খালি চোখে ওদেরকে রিপোর্ট করে, খালি চোখে দেখে ওরা সাসপেক্ট করে যে প্লেয়ার বোলারটাকে মনে হচ্ছে আমাকে সাসপেক্ট হয়। আপনি চাক বোলিং এর যদি মানে হিস্ট্রি দেখেন, যে প্রথম দিকে এটা ছিল 5 ডিগ্রি, তারপর 10 ডিগ্রি, পার্টিকুলার স্পিনারদের জন্য 15 ডিগ্রি। এটা কেন আসলো? প্রথমেই যখন করা হলো তখন আইসিসি এটাকে 5 ডিগ্রিতে করা হলো। বিভিন্ন রকম অ্যানালাইসিস গবেষণা করে দেখা গেল যে একটা খালি চোখে 5 ডিগ্রি একটা বোলার বাক করছে, এটা কিন্তু খালি চোখে দেখাটা একটা মানুষের পক্ষে সম্ভব না, সম্ভবই না। তারপরে এটাকে বাড়িয়ে 10 ডিগ্রি করা হলো। 10 ডিগ্রি করার পরে তারপরে আরো বিভিন্ন পরীক্ষা করে তারপরে দেখা গেল যে একটা খালি চোখে একটা মানুষ একটা বোলার কতটুক বাক করছে, এবং তারপরে কতটুক স্ট্যান্ডিং করছে, হাতটা কতটুক সোজা করছে, এলবোটা কতটুক সোজা করছে, ওইটা একটা খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন একটা লোকের পক্ষে সম্ভব যদি এটা 15 ডিগ্রির উপরে হয়, মিনিমাম 15 ডিগ্রির উপরে, তখনই এটাকে আবার এটা 15 ডিগ্রি করা হলো। টু বি ভেরি ফ্র্যাঙ্কলি ওটাও কিন্তু খুব ডিফিকাল্ট যদি আপনি খালি চোখে একটা বোলারকে দেখেন। আপনি যদি মনে করেন এখন আপনি একটা আরাফাত সানির ভিডিও দেখেন বা তাসকিনের ভিডিও দেখেন, হ্যাঁ, বিকজ এখন এত কুইকলি যায়, তো সেই জন্য এখন এটা করা হয়েছে যে 15 ডিগ্রি। তো সাধারণত আম্পায়াররা একটা হঠাৎ খালি চোখে একটা দেখে তারপরে ওনাদেরকে সাসপেক্ট করেন। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি, আমরা রিসেন্টলি গত মাসে ফার্স্ট ডিভিশনের আমাদের কাছে 12 জন প্লেয়ার এসেছিল, 12 জন প্লেয়ারের নাম এসেছিল। তারপরে আমরা ওগুলোকে আবার আমরা আমাদের টেকনিক্যাল কমিটিতে, যেটার হেড আমি, সেটা থেকে আমরা আরো অনেকগুলো টেকনোলজি ইউজ করি। যেমন ধরেন আমরা এই মোমেন্টে 6টা থেকে 8টা ক্যামেরা ইউজ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিয়ে তারপরে আমরা ওদেরকে অ্যানালাইসিস করে আপনার 12 জনের নাম কিন্তু আম্পায়াররা দিয়েছিল, ওখান থেকে আমরা 7 জনকে পাই যারা সাসপেক্টেড বোলার, এবং বাকিদেরকে আমরা পাই যে না ওরা লিগ্যাল অ্যাকশনে বল করছে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা লিগ্যাল ইললিগ্যাল বোলার কাকে বলবো, চাক কোনটা?
আমি না এই কোশ্চেনটাই কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন হ্যাঁ, মত আছে। আমি কিন্তু এটা শুনবো, তার আগে আমি একটু আপনার কাছে ওই জিনিসটা শুনতে চাই যেটি আমি বলছিলাম যে আম্পায়ারিং আসলে যারা আম্পায়ারিং করছে মাঠে তারা আসলে প্রথমে একজন বোলারের উপর দেখে জাস্ট সেটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে আপনারা তাদেরকে সাসপেক্ট করছেন এবং এর পরবর্তীতে তাদেরকে এনে আপনারা টেস্টগুলো আসলে কিভাবে করছেন, কত ওভার বোলিং তারা আসলে করছে, 3 ওভার না 4 ওভার, সেটা একটু আমি শুনতে চাই। এটা শেষে আমি ওই প্রসঙ্গতে আসবো, আমার মাথায় আছে, কিন্তু এটা একটু শুনি। আমি মেইনলি আমরা যখন ওই বোলারটাকে নিয়ে আসি তখন আমরা 4টা থেকে 6টা ক্যামেরা ইউজ করি, যেগুলো খুব হাই ডেফিনেশন ক্যামেরা। মিনিমাম আমাদের ক্যামেরার মানে মিনিমাম, এবং একটার মধ্যে একটা পিস ভিশন সফটওয়্যার নামে আমরা একটা সফটওয়্যার ইউজ করি। সেই সফটওয়্যারটার আপনার 4টা ক্যামেরার ফুটেজ একসাথে দেখা যায়, 4টা ক্যামেরার ফুটেজ একসাথে দেখা যায়, প্লাস আমরা ওই ক্যামেরাগুলোর স্পিড হলো 90 ফ্রেমের এক একটা, খুব স্লো মোশনে আপনি যেতে পারেন। এবং আমরা তার উপরে 2টা আলাদা ক্যামেরা ইউজ করি খুব হাই ডেফিনেশনের, যেগুলো 1000 ফ্রেমের ক্যামেরা। সুতরাং একটা 1000 ফ্রেমের ক্যামেরা মানে একটা ফুটেজকে আপনি 1000 বার ভাগ করতে পারতেছেন, 1000 বার ভাগ করে খুব সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছেন। সুতরাং ওই জিনিসগুলো আপনারা ওই ফ্রেম ক্যামেরাগুলো দিয়ে তখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও অ্যানালাইজিং করি। সুতরাং ওই ক্যামেরাগুলো আমরা তখন ইউজ করি, তারপরে আমাদের কাছে ওই সফটওয়্যারে অ্যাঙ্গেল মাপার টুল আছে, ওই টুল দিয়ে তখন আমরা এটা দেখি যে অ্যাকচুয়ালিও 15 ডিগ্রি এক্সিড করছে কিনা। কিন্তু সেখানে বোলার আসলে কত ওভার বোলিং করে এরকম কি আমরা কোনো এটা সিস্টেম মিনিমাম আছে? 18 ওভার বোলিং করাই, 18 ওভার বোলিং করি। প্রথমে সাধারণত আমরা বলি যে তুমি তোমার ন্যাচারাল বোলিং করো, তারপরে আমরা ওকে যদি সে ডিফারেন্ট কোনো দুসরা বল করে বা এই করে সেটা আমরা করতে ভেরিয়েশন করতে বলি। তারপরে আমরা তাকে বলি যে মনে করো তুমি ডেতে বোলিং করতেছো, একটা প্লেয়ার তোমাকে খুব মারছে এন্ড অফ ডেতে, মানে যেটা আমরা এখনকার বলি যে 40 থেকে 50 ওভার, ওই সময়, কারণ ওই সময়ই তো বোলাররা বেশি প্রেসারে থাকে। মনে করো তুমি ওই সময় বোলিং করতেছো একটা ব্যাটসম্যানকে, তো ওই সময় তুমি বোলিং করো। এবং ওই সফটওয়্যারটার ইন্টারেস্টিং পয়েন্ট হলো গিয়ে ওই সফটওয়্যারটায় আপনি কিন্তু দেখতে পারেন বিকজ ওই সফটওয়্যারটা আপনাকে দিয়ে দেয় আপনি কত ডিগ্রি বাক হচ্ছে একটা স্পিনারের ক্ষেত্রে এবং পেস বোলারের ক্ষেত্রে, আপনার স্পিড কত হচ্ছে, আপনি কত স্পিডে বলটা বোলিং করছেন, কোন লেন্থে পড়ছে। সুতরাং আপনি যদি কোনো সময় আমরা বলি যে, বিকজ অনেক সময় আম্পায়ারদের কাছ থেকে আমরা রিপোর্ট পাই ওর ফাস্ট বলগুলো যেগুলো ফাস্টার বল সেগুলোতে আমার সন্দেহ হচ্ছে। সুতরাং আমরা ওই পরীক্ষা করার সাথে সাথে, কারণ ওগুলো কিন্তু অটো জেনারেট করে সফটওয়্যারটা, সুতরাং ও যদি আমাকে বলে যে না এটাই আমার ফাস্টেস্ট বল, এবং আমি যদি এটার স্পিড সাথে সাথে দেখায় দেয়, ওই স্পিডটাই যদি আমি দেখি যে ওইটার স্পিড 40 বা 50, তাহলে এটা তো ফাস্টেস্ট বল না, 70 বা 80 হলে তখন তো আমি বলতে পারি দেখো তুমি কিভাবে বলতেছো তোমার এটা কুইকেস্ট বল, তোমার তো কুইকেস্ট, তুমি এভারেজ বলই করতেছো 60-এ আর তুমি ফাস্টেস্ট বল 40-এ করতেছো। সুতরাং ওইখানে আমরা ওই পরিমাণ ব্যারিয়ার পর্যন্ত ওদেরকে দিতে পারি, ওই পরিমাণ লিমিটেশনও আমরা রাখতে পারি। আমি হয়তো কয়েকটা ক্লিপ দিয়েছিলাম ওইখানে সফটওয়্যার। নাসু ভাই, আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনি যে ক্লিপগুলো একটু দিয়েছেন সেটি আমরা একটু দেখব এবং সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। আমরা আজকে আলোচনা করছি অবৈধ বোলিং অ্যাকশন, যেটাকে আমরা বলে থাকি আসলে চাক বোলিং। এবং আপনারা জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে আরাফাত সানি এবং তাসকিন আহমেদ এই চাক বোলিং এর কিন্তু শিকার হয়েছিলেন, সেটি নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু। এবং এই মুহূর্তে কিন্তু আমার সাথে যুক্ত আছেন ওমর খালেদ রুমি এবং নাসির আহমেদ নাসু। এবং নাসির ভাই যেটি কিন্তু বলছিলেন আসলে যে চাক বোলিং এর যে ডেফিনেশনগুলো সেগুলো কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি, এবং চাক বোলিং আসলে কেন হয়, কি কারণে হয়, সেটা কিছুটা আসলে তুলে ধরেছি আমরা। নাসু ভাই, আপনার কাছে একটু চলে যাই, যে যেটি আপনি একটু বলছিলেন যে আপনি কিছু ফুটেজ এনেছেন, আসলে আমরা একটু সেই ফুটেজগুলো একটু দেখতে চাই।
এই যে যেমন নাসু ধরেন ভাই, এই হ্যাঁ। একটা বোলারকে আমরা যখন ভিডিও করেছি, এই বোলারটাকে এইটা 240 ফ্রেমে ধারণ করা। আচ্ছা, সুতরাং এইটাকে আমরা তখন ফ্রেম বাই ফ্রেম যেতে পারি ওর পুরো অ্যাকশনটাকে নিয়ে এবং দেখতেই পাচ্ছেন এই ছেলেটাকে একটু খালি গায়ে করা হয়েছে। এই জায়গাটায় থাকুক, আমি আর একটু পরে কথা বলবো এটা নিয়ে। তো তখন বিকজ আমরা এই জিনিসটা এইগুলোর একটা 2D সিস্টেমে আমরা মেজার করি। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল মেজার করা হয়েছে, ওর বিভিন্ন বোলিং অ্যাকশনের বিভিন্ন স্টেপে কিছু ইমেজ ধরা হয়েছে এবং রিলিজ অফ দ্য বলে ও কি করছে, রিলিজ অফ দ্য বলে ও হাত কতটুকু সোজা করছে ওইটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একই বোলারকে দুইভাবে অ্যাঙ্গেল মেজার, এইটাই আমি বলছিলাম পিচ ভিশনের, যে ও কতটুকু ডেভিয়েশন করে। এখানে দেখেন ওর এভারেজ হাইট, এভারেজ স্পিড সমস্ত কিছু দেখাচ্ছে। এবং আমরা ওকে কোনো কিছু আমরা সিংলেট পড়তে অ্যালাউ করি অথবা কোনো কিছু থাকতে বলি না, যাতে আমরা ওই মেজারমেন্টটা শুদ্ধভাবে করতে পারি। তো ওইখানে আমি যেটা বলছিলাম চাক বোলিং এর অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি। বেসিক্যালি চাক বোলিং আমরা মনে করি একটা ছেলে হাত বাঁকা করে বল করলেই তাকে আমরা চাক বলি, আসলে কিন্তু তা না। আসলে তা না, আমরা সাধারণত ডেফিনেশন যেটা বলে একটা বোলারের বোলিং করার সময় ওই রোটেশনের মধ্যে ওর হাতটা যখনই আপনার শোল্ডার লেভেলে আসে ওইখান থেকে বল রিলিজ হওয়া পর্যন্ত এই যে ইন বিটুইন টাইমে ও হাতটাকে সোজা করতে পারবে না। যদি বাঁকা করে ওটাকে সোজা করতে পারবে না 15 ডিগ্রির বেশি। যদি এটা 15 ডিগ্রির বেশি বাঁকা সোজা করে তাহলেই কিন্তু আমরা ওকে বলবো সে চাক করছে। কারণ আপনি যদি রুমিয়াকে থ্রো এর কথা বলেছিল, যে আপনি যখন থ্রো করবেন নরমালি আমরা কি করি, হাতটাকে বেন্ড করি, কিন্তু থ্রো করার সময় কিন্তু যখন থ্রো করি বলটা রিলিজ করার সময় কি করি, আমরা হাতটা কিন্তু সোজা করে দিই। এখান থেকে কিন্তু এইভাবে আমরা থ্রো করতে পারি না, ওই থ্রোতে কোনো পাওয়ার থাকবে না, এই থ্রোতে কোনো পাওয়ার থাকবে না। সুতরাং আপনি কি করছেন, এই হাতটাকে বেন্ড করছেন, বেন্ড করে এটাকে কিন্তু সোজা করছেন, তখনই কিন্তু এই থ্রোটা আপনি সেই 90 মিটার দূর থেকে উইকেট কিপারের কাছে পাঠাতে পারছেন, বিকজ ওই পাওয়ারটা ওইখান থেকে পাচ্ছেন। সেম জিনিসই চাকিং এর জন্য, আপনার হাত যখন বেন্ড করছেন শোল্ডার লেভেল থেকে এখানে পুরোটা আসার পর্যন্ত, এখান থেকে এসে যদি হাতটাকে সোজা করেন, ফুল স্ট্রেংথ করেন এবং এই বেন্ডটা এবং ফুল স্ট্রেংথের সোজা করার মধ্যে যদি 15 ডিগ্রির বেশি হয় তাহলে এটাকে তখন আমরা চাক বলি। এবং একটু আগে রুমি ভাই একটা বলছিল যে বিভিন্ন কি কি কারণে হয়, আমি ওইটার সাথে আরেকটু অ্যাড করব, সেটা হলো যে এখন চাক বোলিং এর ব্যাপারটা একটু বেশি আসে এই কারণে, বিকজ এখন ওই যে আমি প্রথমেই আসছি যে এই যুগে এত বেশি কম্পিটিটিভ, এত বেশি একটা বোলারকে নিয়ে এত বেশি রিসার্চ হয়, ওর এত বেশি ভেরিয়েশন থাকতে হয়। তা না হলে বিকজ আপনাকে একটা অপোনেন্ট, আমরা যেরকম করি যে একটা অপোনেন্ট বোলার কখন কি করছে না করছে সমস্ত কিছু ইনফরমেশন ফুটেজ সহ প্লেয়ারদের দিয়ে দিচ্ছি, অপোনেন্টই মতো তাই করছে। যে এখন সাকিব মনে করেন 40 ওভারে এসে ও কিভাবে বল করে, ও নতুন বলে কিভাবে বল করে, এগুলো তো ওরাও অ্যানালাইসিস করছে। তো তখন বলাররা কি করে, বিভিন্ন রকম অপশন বের করার চেষ্টা করে, যে 6টা বল 6 রকম করব বা অ্যাটলিস্ট 3-4 রকম করব। এরকম করতে গিয়েই কিন্তু তখন এই যে মনের অজান্তেই জোরে বল করতে চাচ্ছে, ও স্লোয়ার মারতে চাচ্ছে কিছু, তখনই কিন্তু এই চাকিংগুলো আসলে বেশি ডেভেলপ করে যাচ্ছে। বেসিক্যালি চাকিং কিন্তু অনেক আগে শুরু, এই 1960-র আগে, 1960, 58-59 দিকে, যখন ওই অস্ট্রেলিয়ান এক বোলার গ্রিফিন, ফাস্ট বোলার, ও প্রথম ও ধরা পড়ে আর কি। ধরা পড়ে তখন তো চাকিং অন্যরকম ছিল, তখন তো এরকম ব্যবস্থা ছিল না এখন আমরা যেটা করছি। তখন এই গ্রিফিনকে বললো ওকে খেলতে দিল না, বলতো বেশি এক্সট্রা পেস হচ্ছে, কারণ যখনই থ্রো আসবে তখন এক্সট্রা পেস, কিন্তু তখন কিন্তু থ্রো ছিল না, ওটা তখন ছিল রিস্টের কাজ। তাহলে আমি রিস্ট, সাধারণত ফাস্ট বোলার যখন বল করে রিস্ট দিয়ে অ্যাকশন এই প্রেশারটা দেয় যাতে বল জোরে যায়, যার জন্য ফাস্ট বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। এখন ওরা লোকে তো বুঝতো না, তো চার্লি গ্রিফিথ অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের, ও ধরা পড়লো এইভাবে, কাড্রের হাত ভেঙে গেল বল লেগে একটা। তারপরে হলকে কিছু বললো না, কিন্তু গ্রিফিথকে বললো তোমার চাকিং হচ্ছে। দ্যাট ইজ ওই সময় চাকিং শব্দটা আসলো। চাকিং মানে ওই যেটা যে বেন্ড করে, যেটা রিস্ট বেন্ড, ওটাকে চাকিং বলা শুরু করলো। কিন্তু আসলে ওটা চাকিং না, পরবর্তীতে আমরা এই চাকিংটাই কিন্তু হাত বেন্ড শুরু হয়ে গেল। মানে আগে ছিল এটা, পরে ওটা শিফট করতে করতে এলবো এক্সটেনশন চলে আসলো। ওই যে এখন যেটা নাসু যেটা করছে, যে এলবো এক্সটেনশন কে কত অ্যাডভান্টেজ নিচ্ছে, এই অ্যাডভান্টেজ নিলেই কিন্তু ওই মানে নিলে সুবিধা হচ্ছে বোলারদের। যার জন্য এখন আমরা চেষ্টা করছি যে এই যে থ্রো করাটা, এই চাকিংটা, যেটা যদি আমরা কন্ট্রোল না করি, যদি দেখা যায় সমস্ত জায়গায় সব বোলাররাই এই অ্যাডভান্টেজ নিতে চায়, তাহলে কি সবাই কিন্তু থ্রো করা শুরু করবে। এবং আমি কিন্তু দেখেছি, আমি গ্রামে গিয়ে কয়েকদিন আগে দেখেছি, আমি ছেলেপেলেরা বল ধরে
থ্রো করা শুরু করছে। আমি তোমরা থ্রো করছো কেন, বলে এই করলে ভালো লাগে, এইভাবে বল করলে ভালো মানে লাগে। এবং সেখানে এক ধরনের শক্তিটা হচ্ছে Extension, হ্যাঁ, পাওয়া যায়। এই জোরে জিনিস- বল করা যায়, জোরে হয়, সবচেয়ে বড় জোরে হলো যে হ্যাঁ, যে পেস বলটা এসে আসলে এই এই করলে পরে হ্যাঁ, থ্রোটা মজা করে লাগে। ফেললো, যেটাতে আসলে শক্তি। normally। আমি একটু কথা বলবো আমাদের সাথে দর্শক, এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন দীপু রায় চৌধুরী, এক্স ক্রিকেটার এবং মেম্বার অফ বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। দীপু রায় চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমে একটু চ্যানেল 24 এ স্বাগতম জানাই। এটা যে নিউজ আপনারা 24, এখানে দুই দীপু রায় expert চৌধুরী। আছেন। আমরা আমরা না। নিউজ হ্যাঁ, 24 এ News আছি 24 এবং আমার হ্যাঁ, সাথে হ্যাঁ, এই News মুহূর্তে আছেন 24 ওমর খালেদ রুমি এবং নাসির আহমেদ নাসু। আর নিউজ 24 এ আপনাকে হ্যাঁ। স্বাগত জানাচ্ছি। আমি একটু হ্যাঁ, আপনার কাছে শুনতে ধন্যবাদ। চাই, আপনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন। আপনি এই কমিটিতে আছেন এবং আপনি এজ গ্রুপের কোচ এবং আন্ডার 15-এও কিন্তু কাজ করছেন। সেই জায়গাটা থেকে নিজে পেজ বোলার ছিলেন আপনি, সেখান থেকে আমি একটু আপনার কাছে শুনতে চাই যে যারা আসলে অবৈধ বোলিং অ্যাকশন, যেটাকে আমরা বলছি আসলে চাক বোলিং, সেখানে কিভাবে আপনি আসলে ফাইন্ড আউট করছেন যে কারা আসলে চাক বোলিং করছে? ওয়েল, আমি প্রথম হ্যালো আমি শুনছি, আমরা সবাই আপনাকে শুনছি, বলুন। হ্যাঁ, যে প্রথমে আমি বলি যে আমাদের যে এখানে খুব একটা স্ট্রং কমিটি আছে, যেটার মেসেজ, আর আমরা যেমনি এজ গ্রুপে কিন্তু একেবারে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, ডিভিশনাল লেভেল এন্ড এজ গ্রুপের এলিট প্লেয়ারদের সাথে বিভিন্ন কোচ আর ওয়ার্কিং। তো আমরা কিন্তু আগেই আইডেন্টিফাই করতেছি যে হু আর সাসপেক্টেড। তারপরে কিন্তু আমরা যখন আমাদের মানে চোখে দেখার পরে কিন্তু তখন আমরা হেল্প নেই আমাদের এই কমিটির। তখন এখানে নাসু আছে, নাসুর কাছে আমরা যাই যে তার ক্লিপ নেওয়ার জন্য। সো দ্যাট ইজ হাউ আমরা কিন্তু ওই প্রসেসে কিন্তু তাদের ঠিক করতেছি। এন্ড সবথেকে বড় জিনিসটা হলো যে এখন আমরা কিন্তু এজ গ্রুপের উপরে কিন্তু সিরিয়াসলি ওয়ার্ক করতেছি, রাইট, যাতে ভবিষ্যতে যাতে উপরের লেভেলে তারা যাতে ওইটা যাতে আস্তে আস্তে কমে আসবে। দীপুরা চৌধুরী, আমি আপনার কাছে আরেকটু শুনবো। নাসু ভাই, আমি একটু শুনতে চাই আপনার কাছে, আপনি সাথেই থাকবেন। যে যখন আপনার কাছে আসলে আসলো, আপনি বিভিন্ন টেস্ট আসলে করলেন, এরপর আসলে তাকে তো মাঠে পাঠিয়ে দিলেন এবং একজন কোচের আন্ডারে বোধহয় সেই প্লেয়ারটি কিছুদিন থাকে। দীপুরা চৌধুরী, আপনি নিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটি আমি আপনার কাছে একটু শুনতে চাই যে যখন একজন বোলার চাকিং এর শিকার হয় এবং এসে বিভিন্ন টেস্ট উনি করার পরে আবার যখন মাঠে চলে আসেন, তখন আপনি তাকে কিভাবে আসলে দেখেন যে সে আবারও সেকেন্ড টাইম চাক করছে কি করছে না, সেটি কিভাবে ফাইন্ড আউট করেন? প্রথমে তো আমরা তার ভিডিও ক্লিপস গুলো ভালো করে দেখি, এন্ড আমাদের যে অ্যানালিস্ট আছে, যেমনি নাসু আমাদের অ্যানালিস্ট, চিফ অ্যানালিস্ট, তার রিপোর্টটা আগে আমরা ভালো করে ফলো করি যে কত ডিগ্রি তার চাকিং হচ্ছে, ইয়া কোন বলে হচ্ছে, স্লোয়ারে হচ্ছে, ফাস্টারে হচ্ছে, কোন ডেলিভারিতে হচ্ছে, সেটা আমরা আইডেন্টিফাই করি। তারপরে কিন্তু আমরা তার উপরে 1-to-1 আমরা ডিফারেন্ট সেশনে কিন্তু তার সাথে কাজ করা শুরু করি। যে মেন কারণটা কেন, যেমনি ওমর খালেদ রুমি বললো যে একটু সাইড অন, পায়ের পজিশন, সবকিছু কিন্তু বায়োমেকানিক্স এখানে এসে যায়। তো সেই জিনিসটা আমরা ভালো করে স্টাডি করে তারে আমরা রেকটিফাই করি। এন্ড এটা একটা প্রসেস, এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগে। যখন আমরা দেখি যে ইয়েস, যে আমরা স্যাটিসফাইড, তখন আবার এটা নাসুর কাছে আবার তারে কল করি যাতে তারা আবার যাতে তার ফুটেজ নেওয়া হোক। এন্ড when we are satisfied, তখন কিন্তু ফাইনাল টেস্টে চলে যায়। ধন্যবাদ আপনাকে দীপুরা চৌধুরী। আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই আসলে যেই আমাদের যে কমিটি কাজ করছে সেটি আসলে ভীষণ স্ট্রং, এক কথা এটি বলতেই হয়, এবং আমরা খুব তাড়াতাড়ি আসলে দেখব যে আমাদের আসলে চাকিং কোনো বোলার আসলে নেই। আমি একটু রবি ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে নাসু ভাই যেটি বলছিলেন যে এই যে চলে গেল সেকেন্ড টাইম, একটু আমি এই ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাই যে একজন বোলার সেকেন্ড টাইম যখন চাকিং এর শিকার হন তখন আসলে কি হচ্ছে তার ক্ষেত্রে। আবার যখন যদি রিপোর্ট করে, আম্পায়ার যদি রিপোর্ট করে আবার, বা আম্পায়ারের কাজই
হচ্ছে রিপোর্ট করা। হ্যাঁ, রিপোর্ট করলেই কিন্তু তখন আবার আমাদের কাছে আসতেই হবে, আচ্ছা। আমাদের কমিটিতে আসতেই হবে। হ্যাঁ, তখন কমিটি কি করছে? তখন সেই কমিটি জায়গাটা? আবার আমরা চেক করছি, ও তখন ক্যামেরা নিয়ে যাচ্ছে, আমরা মাঠে ক্যামেরা যাচ্ছি, ও ক্যামেরা নিয়ে সবগুলো ছবিগুলো তুলছে, তোলার পরে আমরা ক্যামেরা মানে ভিডিও তুলছি, ভিডিও করে ওদেরকে বলা হচ্ছে তোমরা এত ওভার বল করো, বল করার পর আমরা দেখছি যে ওর হয় কি প্রবলেমটা এখানে হচ্ছে, যারা আসে ওদের যেটা নাসু যেটা বললো, যেটা আচ্ছা, আসছে, হ্যাঁ। আসার পরে দেখা গেল ওরা বল করছে ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি মাঠে যেভাবে বল করে সেভাবে করে না, কারণ যদি ওইরকম করে তাহলে তো আবার ধরা পড়বে। সেই জন্য ওরা করে কি স্লো, একেবারে সোজা হাত করে এমনভাবে করে যাতে ধরা না পড়ে। এমন দেখা গেল পরবর্তীতে ওই যে বললো যে না, কিন্তু সেই মুহূর্তে প্রায় তো দেখা আসলে যাচ্ছে যেটি হয় না যে বোলারের আসলে কনসেন্ট্রেশন তো হাতেই থাকে আসলে, হাতে থাকে, তাহলে হ্যাঁ। কি সে বোলিং হ্যাঁ। ঠিকমতো করছে বা তার তো আসলে উইকেটের দিকে কোনো Right. ধরনের কোনো কিছু থাকে আমি না। পুরো প্রসেসটাই, যেটা আপনি দীপুদাকে জিজ্ঞেস করলেন, এই পুরো প্রসেসটাকে আবার আমি আরেকটু মেমোরাইজ করাচ্ছি। সেটা হলো যে হ্যাঁ, আমরা হ্যাঁ, যখন sure, তাকে sure. বলে দিই, হ্যাঁ। আমরা যখন কোচের কাছে পাঠিয়ে দিই, রিহ্যাব বলি এটাকে, আমরা রিহ্যাব হ্যাঁ। করতে rehab পাঠিয়ে বলে। দিই, কোচরা আমাদের কাছ থেকে ধরেন আমাদের সাথে বসে ফুটেজগুলো দেখে, ওর কোথায় কোন বলটা প্রবলেম, ওগুলো দীপুদা অলরেডি বললো, ওগুলো দিলাম না। ওই রিহ্যাবের মধ্যেও কিন্তু আমরা ওকে কিছু সময় ওর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিই, গিয়ে দেখি ওর কতটুকু ইমপ্রুভ হচ্ছে। তারপরে যখন কোচরা 100% বলে যে হ্যাঁ আমরা এখন স্যাটিসফাইড, ওকে আবার আমরা একটা রিটেস্ট করার সুযোগ দিই। সেই রিটেস্ট করার পরে যদি আমরা ফাইন্ড আউট করি যে হ্যাঁ হি ইজ পারফেক্টলি ওকে, তখনই আমরা ওকে ছাড়পত্র দিই যে সে এখন বাংলাদেশের যে কোনো লেভেলে ক্রিকেট খেলতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত যেগুলো করি, যে কিছু ক্ষেত্রে আমরা ধরেন তাসকিন বা আমাদের যে সানি। মেইন পোটেনশিয়াল তাসকিন, আরাফাত সানি, বা তখন ওদের ম্যাচেও আমরা কিছু নজরদারি করি, ম্যাচও আমরা কিছু নজরদারি যে করি। তারা এই আসলে ক্ষেত্রে কেমন করছে, না কিভাবে, ওইখান থেকে হ্যাঁ। আমরা ফুটেজগুলো অ্যাকচুয়ালি তখন নিই, আচ্ছা। নিয়ে তখন আমরা পুরনো ফুটেজ, এই ফুটেজ, আবার যখন রিহ্যাব করছে ওই ফুটেজ, এগুলো সব কম্পেয়ার করে দেখি যে অ্যাকচুয়ালি ও কোন অবস্থায় আছে। নাসু ভাই, মানে এটা টোটাল একটা রিসার্চ করা এবং একটা প্রসেসের মধ্যে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা যেটা আপনাকে বলতে চাই, আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে খুব আগাচ্ছি, কারণ যেটা রুবি ভাই একটু হিন্টস দিয়েছেন, সেটা হলো গিয়ে আপনি যখনই একটা বোলারকে আপনি কিন্তু এসে একটা পরীক্ষা দিচ্ছেন, এগুলো ফিজিক্যাল ব্যাপার, এটা খাতা কলমের পরীক্ষা না, তো এটা ফিজিক্যাল দিচ্ছেন। নাসু ও ভাই, কিন্তু আমি একটু শুনবো, আমাকে একটু সময় দিতে হবে। সম্মানিত দর্শক, বাংলাদেশ প্রাণী সম্পদ ইনস্টিটিউট ও পাট গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পশম, পাট ও সুতার মিশ্রণে তৈরি বস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রবলেম থাকে, বাট মাশাআল্লাহ আমাদের এই কাপ দুটি কোনো সমস্যা ছাড়া বড় হচ্ছে। টুইন স্যার, এখন প্রশ্ন হলো আমরা কেন এই পদ্ধতিতে গেলাম? একটি হাই ইল্ডিং কাউ ন্যাচারাল পদ্ধতিতে বছরে একটি করে বাচ্চা দেয়, আর আমরা যদি এই পদ্ধতি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বছরে ওই অ্যানিমাল থেকে কম করে হলেও 20 থেকে 25টি আমরা ওভাম তৈরি করতে পারবো। অর্থাৎ এক বছরে আমরা উন্নত জাতের 20 থেকে 25টি কিন্তু কাফ তৈরি করব। এতে করে যেটা হবে, অতি দ্রুত আমাদের দেশে যে কাউগুলি আছে বা ক্যাটেল আছে, অতি দ্রুত কিন্তু স্যার হাই ইল্ডিং ক্যাটেল আমরা প্রডিউস করতে পারবো। এই গেল স্যার একটা, এটা রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি বিভাগের অধীনে এটা আমরা করেছি। স্যার, ডিজিজ কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা, এর মধ্যে পিপিআর যে ডিজিজটা স্যার, এটা আপনার ছাগল এবং ভেড়াতে হয়। বাংলাদেশে 1994 সালে পিপিআরটা দেখা যায়, তখন থেকে এদেশে পিপিআর এর গ্রোথ রেট ডিক্লাইনের দিকে ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে ভ্যাকসিন উদ্ভাবন করে, সেই ভ্যাকসিন প্রডিউস করে এখন কিন্তু। দর্শক, বাংলাদেশ প্রাণী সম্পদ ইনস্টিটিউট ও পাট গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পশম, পাট ও সুতার মিশ্রণে তৈরি বস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আবারও অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কথা বলবো, সাথেই থাকুন।
আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন ওমর খালেদ রুমি এবং নাসির আহমেদ নাসু। নাসু ভাই, যেটি বলছিলাম আসলে আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি আসলে। যাই হোক, যে এই মুহূর্তে আসলে কতজন প্লেয়ার আছে যারা চাকিংয়ের আসলে শিকার হয়েছেন বা আছেন? প্রিমিয়ার লিগে আমাদের গত প্রিমিয়ার লিগে ছিল 4 জন। এই প্রিমিয়ার লিগে 5 জনের নাম আমাদের কাছে এসেছে। আর ফার্স্ট ডিভিশনে যেটা আপনাকে বললাম যে 12 জন ছিল, এর মধ্যে 7 জনকে আমরা সাসপেক্ট করেছি, বাকি 4 জনকে আমরা পেয়েছি যে যারা লিগ্যাল। আর থার্ড ডিভিশনের 3 জনের নাম আছে, যেটা আমরা থার্ড ডিভিশনের গুলো আমরা হয়তো নেক্সট উইকেই ওদের টেস্ট নিব। আমি একটু রুমি ভাই আপনার কাছে শুনতে চাই যে এই যে আমাদের ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, ন্যাশনাল লিগ এবং প্রিমিয়ার লিগ, যেগুলো বড় বড় লিগ আসলে, সেখানে তো আপনারা আসলে মানে দেখছেনই আসলে সেইখানে আসলে কারা চাক বোলিং আসলে করছে কিনা, সেইখানে কোনো ক্যামেরা কিভাবে সেটআপটা কিভাবে আছে? ক্যামেরা সেটআপ হচ্ছে এখন, মানে এখন নাসু একটা নতুন আমরা ক্যামেরা নিয়ে এসেছি, নাসু ইউজ করছে সেই ক্যামেরা। সেই ক্যামেরাতে আমরা দেখছি, সেগুলো রিপোর্ট আসছে আমাদের কাছে, সেগুলো দেখে আমরা তারপর বলছি আর কি যে কার কি হচ্ছে না হচ্ছে, এবং আমাদের প্লেয়ারের নাম আসছে যে কারা কারা ওখানে রিপোর্ট হচ্ছে, ও যখনই আসছে তখনই আমরা বসে সেগুলো দেখছি এবং সেগুলো দেখে আমরা ডিসাইড করছি যে কী করা যাবে, ওদেরকে নিয়ে কী করা যাবে। এবং সেটা রেগুলার হচ্ছে এবং আরও হয়তো হবে, সামনে হয়তো আরও হবে, এবং আমরা হয়তো সামনে আরও কয়েকদিন পরে বসবো ওদেরকে নিয়ে, এই ছেলেদের নিয়ে যাদের। তবে এটা মুশকিল হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা টাইমও বোধহয় বেশি নেই, বলতে চাচ্ছিলাম যেটা ওই ছেলেপেলেরা যখন আসে তখন যেটা আমরা বসে বসে দেখি যে বোলিং করছে ঠিকভাবে বোলিং করছে না, আবার যখন যাচ্ছে এবং হয় কি ওদের মধ্যে থেকে যাচ্ছে চাকিংয়ের ব্যাপারটা, ওটা তো ন্যাচারাল, ওটা বন্ধ করতে পারবে না। তো হচ্ছে কি ও যখনই খেলতে যাচ্ছে, খেলতে গিয়ে দেখা যাচ্ছে ওখানে গিয়েও কিন্তু আবার ওই টেনিস হচ্ছে। এবং কয়েকদিন আগে আমরা প্রমাণও পেলাম, আবার একটা ছেলেকে যে যাদেরকে ছেড়ে দিয়েছি ঠিক আছে ফ্রি তোমরা খেলতে পারো, দেখা গেল ওখানে গিয়েও কিন্তু যেমন আরাফ হাসানিকে কয়েকদিন আগে আমরা ছেড়ে দেওয়ার পরেও, ক্লিয়ার করে দেওয়ার পরে আরাফ হাসানিকে আবার ডেকেছে। তো এটা হচ্ছে কি ওই যে ন্যাচারাল জিনিসটা ওটা কিন্তু বন্ধ হচ্ছে না, যার জন্য হচ্ছে কি আমরা যত আমরা বলি যে ঠিক আছে তুমি ফ্রি এখানে এসে তুমি রিহ্যাব করার পরেও ওর ভিতরে থেকে যাওয়াতে ওই জিনিসটা রয়ে যাচ্ছে। সেজন্য আমরা ঠিক করেছি এখন যে নাসু এখানে নিজে গিয়ে থেকে ওই ক্যামেরা নিয়ে বসে সব মানে প্রপার যেটা ভিডিও ফুটেজ ও নিয়ে এসে আমরা আরও ভালো করে করবো, যাতে করে ভবিষ্যতে যাতে এটা আরও যাতে চেষ্টা করবো যাতে কম করা যায়। আপনার কাছে একটু শুনি না যে যেই ক্যামেরাগুলো নিয়ে আপনি কাজ করছেন সেই ক্যামেরাগুলোর আসলে কোয়ালিটি কি একেবারেই খুবই উন্নত মানের আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর? যেটা বললাম যে আমরা যে ক্যামেরাগুলো ইউজ করেছি, 6টার কথা বলেছেন যে আপনারা 6টা, আমাদের 8টা ক্যামেরা আছে, আমরা 4টা 6টা বিভিন্ন সময়, এটা ডিপেন্ড করে যে আমরা কোন কাকে করছি। তো আমরা যেটা করি যে ডেফিনেটলি না, মানে আপনি 90 ফ্রেমের একটা ক্যামেরা, নর্মাল একটা ক্যামেরা তো কত 25-30 ফ্রেমের ক্যামেরা থাকে, আমরা 90 ফ্রেমের ক্যামেরাও ইউজ করছি, 1000 ফ্রেমের ক্যামেরাও ইউজ করছি। সুতরাং অনেক হাই স্ট্যান্ডার্ড ক্যামেরা আছে। যেটা রুমি ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হলো যে আমরা অচিরেই একটা প্রোগ্রাম নিতে যাচ্ছি, সেটা হলো যে আমাদের বাংলাদেশ টিম, বাংলাদেশে যত খেলা, আমি আরেকটু থামাতে চাই, একটু সময় দিবেন দর্শক। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটি বলছিলাম নাসু ভাই যে একটু থামিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওইটা হলো যে আমরা অচিরে একটা প্রোগ্রাম নিচ্ছি, একটা বৃহৎ আকারে প্রোগ্রাম নিচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কিছু আরো ডিজিটাইজ করার জন্য, যে আলটিমেটলি আমরা এখন সমস্ত খেলাগুলোকে আমরা কোডিং করব। আমরা যদি নর্মাল রেকর্ডিং করি, সেই রেকর্ডিং দিয়ে কিন্তু এই কাজ করা খুব ডিফিকাল্ট। আমরা ম্যাচগুলোকে আমরা কোডিং করব। যেমন ধরেন আপনি কোডিং করা মানে হচ্ছে আপনি এখন একটা ম্যাচ খেলা হচ্ছে, ওইখান থেকে জাস্ট খালি তাসকিনের বোলিংগুলো নিয়ে নেবেন বা তাসকিনের একটা ওভার
ওভার নেবেন বা 3টা ওভার বের করবেন। এখন আপনার 100 ওভার খেলা হচ্ছে, ওইখান থেকে তো কিন্তু নর্মালি রেকর্ড করলে ওইখান থেকে খুঁজে বের করতে পারবেন না। সুতরাং আমরা ওই ধরনের কোডেড একটা সফটওয়্যার দিয়ে আমরা সমস্ত খেলাগুলো, পার্টিকুলারলি আমরা প্রথম স্টেজে যাচ্ছি প্রিমিয়ার লিগের সমস্ত খেলা, ফার্স্ট এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এনসিএল এবং বিসিএল, এটা দিয়ে আমরা করে যাচ্ছি। এবং ওই প্রজেক্টটা যখন আমরা স্টার্ট করতে পারবো তখন আপনারাও ইনফ্যাক্ট বসে আপনার মোবাইল থেকে বিকেএসপিতে খেলা হচ্ছে, আপনি কারেন্ট স্কোর দেখতে পারবেন উইথ ফুটেজ। সুতরাং ওই ধরনের একটা টেকনোলজির দিকে আমাদের একটা কোম্পানির সাথে কথাবার্তা হচ্ছে, ওগুলো হয়ে গেলে এই কাজগুলোকে আরো অনেক সহজ হয়ে যাবে। এবং নিচের লেভেলের যে খেলাগুলো হচ্ছে, এজ লেভেল বা যারা আসলে খেলছে, আসলে আমি যদি ন্যাশনাল লিগ বা প্রিমিয়ার লিগের কথা আসলে নাই বলি, সেই দিকটায় আপনাদের ফোকাস আসলে অনেক বেশি থাকছে। কিন্তু নিচের দিকে যারা আসলে করছে, সেখানে কি কোনো ধরনের কিছু ভাবছেন যে এই তাদেরকে আসলে একদম শুরু থেকে কিভাবে আসলে তাদেরকে আটকানো যায়, যে একেবারে ধাপে ধাপে যখন এই জন্য কিন্তু এখন আমি যেটা আপনাকে বললাম যে অলরেডি থার্ড ডিভিশনের 4 জন প্লেয়ারের নাম আমার কাছে আছে, যেগুলোকে আমরা সহজেই রেকটিফাই করব। সুতরাং একটা স্টেপ তো স্টার্ট হয়েছে, আস্তে আস্তে স্টেপগুলোকে বাড়াতে হবে। কারণ সেই মানে আপনারা স্টেপ বাই স্টেপ আসলে আগাবেন। রবি ভাই, আপনার কাছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা বলে যে একেবারে নিচু স্তরে শুরু তো হয় একেবারে ক্লাস 3, 4, 5 ওখান থেকে শুরু হয়, বা 5 এর পরে 6, 7 যখন আমরা যখন খেলতে শুরু করেছি আর কি। তো ওই সময় ওটা আটকাবো কিভাবে? ওটা আটকানোর আমাদের এই মুহূর্তে কোনো প্ল্যান নেই। মানে এই মুহূর্তে প্ল্যান করা মুশকিল এই কারণে আমি সব জায়গায়, যেমন স্কুলগুলোতে যেটা হচ্ছে, স্কুল এটা করতে হবে স্কুল লেভেল থেকে। স্কুল লেভেলে গিয়ে আমি বলতে হবে যে যারা খেলছো প্রতি স্কুলে গিয়ে যে দেখিয়া ওখানে কোচ থাকতে হবে, বা এরকম আমাদের মতো কমিটি, ছোট ছোট কমিটি থাকতে হবে। আচ্ছা রবি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে নাসুর ভাই দুজনের কাছে, যে কোচ হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা কি আসলে সঠিকভাবে দেখছেন? কারণ ক্রিকেটটা এত বেশি এখন আমরা ভালোবাসি, বা ক্রিকেট সবাই এত বেশি খেলতে চাচ্ছে, যে সেখানে আপনি দেখেন প্রত্যেকটা কোচিং সেন্টার আছে, বা বিভিন্ন কিন্তু ভাবে সবাই কিন্তু ক্রিকেট খেলাটার প্রতি ফোকাস দিচ্ছে। সেই জায়গাটা থেকে ছেলে মেয়েগুলো কি আসলে এই যে চাক বোলিং এর যে ব্যাপারটা, বা কোচ কি সেই দিকটা আসলে নজর দিচ্ছে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেমন ধরেন আমরা যখন খেলা স্টার্ট করেছি স্কুল লেভেলে খেলছি, আমাদের কিন্তু কেউ কোনোদিন গাইডেন্স দেয়নি। ইভেন আমরা যখন প্রিমিয়ার লিগে ন্যাশনাল টিমেও খেলেছি, আমার তো মানে 2-1টা খেলা ছাড়া আমি কিভাবে কিপিং করতাম কোনোদিন দেখিনি। এখন যেরকম একটা প্লেয়ারকে প্র্যাকটিসেও আমরা ফুটেজ নেই, ফুটেজ নেওয়ার পরে কোচ ওর সাথে আলাদাভাবে কথা বলে, আমরা অ্যানালিস্ট হিসেবে কথা বলি যে তোমার হাত এরকম হচ্ছে, পা এরকম হচ্ছে, ওরকম হচ্ছে। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, ওই জিনিসটা ছিল না, চিন্তা আসতো না। বই পড়তাম, আমার খেয়াল আছে অ্যালেন নটের বই, সেই অ্যালেন নটের উইকেট কিপারের বই খুঁজে গিয়ে ওর কাছ ও কিভাবে কিপিং করতো ওগুলো টিপস পড়ে পড়ে নিজেই শিখছি। হ্যাঁ, এবং ওই সময় আমাদের সময় কোচ একজনই থাকতো। এখন দেখেন একটা টিমে কিন্তু বোলিং কোচ, আপনার কাছে কি মনে হয় যে আসলে কোচরা কি আসলে সেই দিকটাই মানে নজর দিচ্ছে? কারণ এখন তো অনেক বেশি আসলে সিস্টেমেটিক ভাবে খেলা হয়। এখন ডিপেন্ড করে যে স্কুলে আমি যেটা বললাম যে যেখান থেকে শুরু ক্রিকেটে বিভিন্ন ক্লাব আছে, কোচিং আছে, সেখানেও কি কোচটা কোচ আছে, কিন্তু ওইভাবে প্রপার হচ্ছে না এখন। এটা কিন্তু করতে হবে ওইভাবে। একবারে গোড়ার থেকে যদি যাই আমি, গোড়া থেকে না করলে কিন্তু স্টপ করতে পারবো না। মাঝখান থেকে ধরলে কিন্তু স্টপ করা মুশকিল। একবার গোড়াতেই স্টপ করতে হবে। গোড়াতে অঙ্কুরে বলা যায় মানে অঙ্কুর থেকে নষ্ট করতে হয়, এবং এখানে অঙ্কুর নষ্ট করতে কি হবে, স্কুলে কোচ বসাতে হবে। স্কুলে যেখানে ইয়াং ছেলেরা খেলছে ওখানে সে দেখবে, অবজার্ভ করবে, দেখবে যে কারা কারা এর মধ্যে চাকিং এর ব্যাপার চলে আসছে, কে এর মধ্যে ইনভলভ, এই ধরনের পিক করতে হবে। পিক করে তখন ক্লিয়ার করতে হবে। গোড়ার থেকে যদি ক্লিয়ার না করি, একটা মাঝখানে এসে আমরা যেমন করছি, উপায় নেই, আমরা হঠাৎ করে আমরা ঠিক করেছি যে করতে হবে, করছি ঠিক আছে ভালো, কিন্তু গোড়ার থেকে না করলে কিন্তু এটা কিন্তু রয়ে যাবে, এবং হবে কি ওই আসতেই থাকবে কন্টিনিউয়াসলি এক ঝাঁক। ছেলেপেলেরা আজকাল অনেক ক্রিকেট খেলছে, বা গ্রামে গঞ্জে সব জায়গায়। এখন এদেরকে এতগুলো ছেলে, হাজার হাজার ছেলে, এদিকে স্টপ করবে কিভাবে? এই যাদের মধ্যে চাকরি হচ্ছে পুরো বাংলাদেশের 64টা জেলাতে তো সবাই আসলে খেলছে। এই কথাগুলো বলছিলাম, অ্যাকচুয়ালি ওই সময় আমাদের সময় ওগুলো ছিল না। অ্যাটলিস্ট এখন তো মানে একটা কোচ কি স্ট্যান্ডার্ডের, ওইটা যদি আমরা না যাই, অ্যাটলিস্ট একটা বাচ্চা তো কিছু না কিছু হলেও জানতে পারছে। আমাদের সময় কিন্তু এই জানা ছিল না। এখন আমাদের বাচ্চারা অল্প হলো, আপনি হয়তো কোশ্চেন করতে যাচ্ছেন যে ওই মানে কত কোয়ালিফাইড ওই কোচগুলো। এখন কতটুকু কোয়ালিফাইড, এটা কিন্তু একটা মানে তর্কের ব্যাপার। সুতরাং অ্যাটলিস্ট তো এখন একটা হলো, ওই দিকে আসলে আজকে যেতেই চাই না, কারণ ওই দিকটাই আমি যদি যাই তাহলে আমার আসলে আরো অনেক বেশি সময় লাগবে। আমি আপনাদের কাছ থেকে আরেকটু শুনতে চাই যে যারা আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছেন তারা কি এই
চাকিং জিনিসটা কি ঠিকঠাক মতো দেখছেন? হ্যাঁ, এনার অবজার্ভ করছেন বা সাসপেক্ট কি তারা আসলে ঠিকঠাক ভাবে করছে? রেগুলার সেমিনার হয়, আম্পায়ারদের রিফ্রেশমেন্ট কোর্স হয়, সমস্ত কিছু গেম এডুকেশন ডিপার্টমেন্ট আছে বিসিবির, ওনারাও এগুলোকে এডুকেটেড করে। কয়েকদিন আগে বিভিন্ন লেভেলের আম্পায়ারদের নিয়ে কতগুলো কোর্স হয়েছে, ক্লাস হয়েছে, সুতরাং অলওয়েজ কিন্তু এটা একটা রিভিউ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আচ্ছা, তাছাড়া আম্পায়াররা মোটামুটি এখন অনেক এখন ডিজিটাল অনেক সাইটটা conscious, হ্যাঁ, অনেক এখন অনেক কনসিয়াস এবং conscious, সবাই অনেক কিন্তু information। ঠিক মতো জায়গা মতো ডাকে, কারণ জানে না ডাকলে ওদেরও চাকরির ব্যাপার আছে, আচ্ছা। ওরাও এমপ্লয়েড বিসিবিতে ম্যাক্সিমাম যারা আম্পায়ারিং করছে, কাজে ওদেরকে প্রবলেম, কাজে সেই জন্য ওদেরকেও চিন্তা করতে হয় যে না, আমি ঠিকভাবে না ডাকলে কিন্তু আমাকেই উল্টা রিপোর্টিং করবে যে আমি যদি না করি। সেই জন্য সবাই একদম ভালোভাবে দেখে, এবং এখন ক্যামেরা যেহেতু অ্যাড হচ্ছে, ক্যামেরা অ্যাড হয়ে গেলে তখন তো উপায় না, এখন তো ক্যামেরা তো সব ধরা পড়বেই, কাজে আম্পায়াররা আরো এখন কনসিয়াস, কাজে আম্পায়ারদের কাছ থেকে কোনো আমরা ভুল ত্রুটি ওই সিস্টেমটা ডেভেলপ করতে পারলে যে আম্পায়ার রিভিউইং এরও একটা বিরাট অ্যাডভান্টেজ আমরা পাবো। হ্যাঁ, যে এরকম কি কোনো সিস্টেম করা যায় না ভাই, আপনাদের প্ল্যানিং এ আছে কিনা যে আম্পায়ারিং যারা করছেন আম্পায়ারদের সাথে আসলে কোনো ক্যামেরা দরকার নেই, সাথে থাকবে বা তারা একদম ঠিক ওই জায়গাতেই আসলে রিভিউ করে? মাঝে মাঝে কোনো কোনো ক্যামেরা ইউজ করে, আম্পায়ারের হ্যাটের মধ্যে ক্যামেরা ওটা হলো থাকে, আলাদা জিনিস। ওইটা হলো বেসিক্যালি কমার্শিয়াল কনসেপ্টে চিন্তা করে করেছেন, বাট আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আমরা যেই প্রজেক্টটা নিয়ে যাচ্ছি ওটা শুধুমাত্র চাকিং এর জন্য না, ওইখানে আপনি একটা প্লেয়ারের আপনার রুট লেভেল থেকে তার পারফরমেন্স অ্যানালাইসিস করা। এখন মনে করেন একটা ছেলে 13 খেলে, তারপরে 17 খেলে, তারপরে 19 খেলে, তারপরে এইচপিতে আসে, তারপরে ন্যাশনাল টিমে আসে। হ্যাঁ, সুতরাং 13 থেকেই যদি আমরা ওই প্লেয়ারের ফুটেজগুলো থাকে আমাদের কাছে, আর ওই আর্কাইভটা থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি ওর গ্র্যাজুয়েশনটা কি হচ্ছে। আমাদের কাছে একটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম বলেও একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা 13 থেকেই এখন পারি যে একটা ছেলে 13-এ কতটুক ওর বিপ টেস্ট ছিল, ওর কতটুক স্ট্রেংথ ছিল, ওগুলোর ইনফরমেশন কিন্তু এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে ইনপুট করা। সুতরাং আপনি কিন্তু ওই ছেলের এবং ওর ইনজুরি কি পরিমাণ ইনজুর্ড থাকতো ওই ছেলেটা, সুতরাং আপনি একটা ছেলে যখন হায়ার লেভেলে আসবে দেখা যাবে যে অনেক ইনজুর্ড হচ্ছে, তখন কিন্তু আমরা প্রিভিয়াস রেকর্ড থেকে জানতে পারবো 17-এ কি পরিমাণ ইনজুর্ড হচ্ছে, 13-এ ওই ছেলেটা কি পরিমাণ। সুতরাং এইগুলো কিন্তু একটা প্রসেসে এখন চলে আসছে। ঠিক সেম ভাবে আম্পায়ার ইভ্যালুয়েশনের জন্য যেই আমরা সিস্টেমটা ডেভেলপ করতে যাচ্ছি, সেই সিস্টেমে কিন্তু আম্পায়ার ইভ্যালুয়েশনের একটা বিরাট কাজ করবে। মানে এইটা দিয়েই কিন্তু ওয়ার্ল্ডের সবখানে এই আম্পায়ার ইভ্যালুয়েশন হয়, তাদের গ্রেডিং হয়, তারা কি পরিমাণ পারফরমেন্স করতেছে ওগুলো রেটিং করা হয়, সমস্ত কিছু হয়। শুধুমাত্র খালি এটা একটা প্লেয়ারের বোলিং ব্যাটিং দেখার জন্য, এটা একটা আম্পায়ারদের ইভ্যালুয়েশনের কাজে অনেক ব্যবহার করা যাবে। আমি একটু একদম শেষের পর্যায়ে চলে এসেছি, একটু শুনতে চাই যে এরকম কিছু আছে কিনা, একটু জানার ইচ্ছা যে টেস্ট যখন আপনারা করেন সেই টেস্টের কি কোনো নাম আছে, যে বায়োমেকানিক বা এরকম কোনো কিছু কি বায়োমেকানিক আসলে? অন্য জিনিস, আচ্ছা, Biomechanic সেটার কি অনেক অনেক বড় ব্যাখ্যা? না, বায়োমেকানিক্সটা হয়ে যাচ্ছে যে রুমে প্রথম দিকে যেটা আসছিল যে বডি কোঅর্ডিনেশন কি হচ্ছে, আচ্ছা। হাতের সাথে সেটা কি পায়ের আপনারা কোঅর্ডিনেশন বলছেন? কি হয়, দ্যাট ইজ অন্য টোটালি বায়োমেকানিক্স মানে শরীরের ব্যাপারটা, শরীরের মেকানিক্সটা কি। আমি যখন আচ্ছা। বোলিং করি বা ব্যাটিং করি, বোলিং ধরি বোলিং এর মেকানিক্সটা কি, বোলিং ব্যাট শরীর কিরকম থাকতে হবে, কি হাতের অ্যাঙ্গেল কি থাকতে হবে, যেটা থ্রোয়িং অ্যাঙ্গেল কি থাকতে হবে, বা হাত ঘুরবে কিভাবে, সেমি রাউন্ড আর্ম না রাউন্ড আর্ম অ্যাকশন কিন্তু হবে। এমনি কি না সময় কোনো নাম আছে যে টেস্টগুলো যেগুলো করছেন আসলে প্রত্যেকটা কোনো কিছু? এগুলো বেসিক্যালি আমরা ওই যে অ্যাঙ্গেল মাপার জন্য আমরা জাস্ট, আপনারা কিছু ফুটেজ হয়তো দেখেছেন যে আমরা তো বিভিন্ন দেখলাম, সময় হ্যাঁ। 40 ডিগ্রি 30 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেল মাপার জন্য আমরা কতগুলো টুল ব্যবহার করি, কতগুলো সফটওয়্যার ব্যবহার করি। আচ্ছা। এরকম আলাদা কোনো নাম নেই, বাট আমরা একটা পিচ ভিশন নামে একটা সফটওয়্যার ইউজ করতেছি এই কাজগুলো করার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে আজকের প্রোগ্রামটি আসলে যারা দেখেছেন, আপনাদের কথা শুনে আসলে যারা অলরেডি চাক করেন বা অ্যাটলিস্ট আসলে এই যে থ্রো ব্যাপারটা যাদের ভেতর আছে, তারা হয়তো নিজেকে আসলে যদি করে ভালোই হ্যাঁ হবে। শুধরিয়ে নেওয়ার আসলে চেষ্টা করবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমরা আসলে চেষ্টা করেছি যে অবৈধ বোলিং অ্যাকশন, যেটাকে আমরা বলছি আসলে চাক বল, এই চাক বল নিয়ে আসলে কথা বলেছি। জানি না কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, বাট আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন কিছু বিভিন্ন ভাবে আসলে তুলে ধরতে। এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।